স্বামী ফিরেছে দেখে রুমে যাওয়ার জন্য সবার মাঝখান থেকে অর্পা দাঁড়িয়ে গেল। এসে দেখে বিছানায় শুয়ে গেছে ও। মোবাইল চাইতে অর্পা কুণ্ঠাবোধ করছে। মাহমুদ চৌধুরী মানুষ হিসাবে ভীষণ রাগচটা। স্বামী হিসাবে সাক্ষাৎ বাঘ। বাঘের সামনে শুকনো ঢোক গিলে অর্পা বলল, মোবাইলটা একটু দিতে পারবেন? মাহমুদ মোবাইল টিপছিল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, কেন, মোবাইল দিয়ে কি করবি? বাড়িতে একটা কল দিব। তোর কেউ কল দেয়? কোনোদিন তোর খোঁজ খবর নেয়? অর্পা অকারণ আঙুল চুলকাতে চুলকাতে মিহি গলায় বলল, আমার ফোন থাকলে ঠিকই দিত। আপনি তো বাইরে থাকেন, তাই আর দেয় না। ভাবে বিরক্ত হবেন। ফোনে টাকা থাকলে তো কল দিবে। দিলে তো মিস কল দেয়। মিস কল তো মুক্তা দেয় আপনাকে। আব্বা দিলে ডাইরেক্ট দেয়। মাহমুদ ফোন বাড়িয়ে দিয়ে বলল, জবাব একেবারে ঠোঁটের আগায় থাকে তোর, ফোন তাড়াতাড়ি এনে দিবি। ফোন পেলে তো তোদের দুনিয়ার আলাপ শুরু হয়ে যায়। অর্পা মোবাইল হাতে নিয়ে বারান্দায় আসে। এই সময়ে বাবা লিয়াকত মিয়া দোকানে থাকেন। তাই কল দিল পাশের বাড়ির চাচির ফোনে। রিসিভ করলেন তিনি। ভালো মন্দ কথা বলে অর্পা তার বোনকে একটু নিয়ে দিতে বলল। খানিক পর পাওয়া গেল বোনকে। ওর নাম মুক্তা। হাতে নিয়েই বলল, হ্যাঁ আপা, বলো। অর্পা চারদিকে তাকিয়ে নিয়ে বলল, কিরে কেমন আছিস তোরা? ভালোই, কিন্তু দাদির হাঁটুর ব্যথা বেড়েছে। হাঁটতেও পারছে না। কেন? ডাক্তার হাড় ক্ষয়ের যে ওষুধ প্রতি মাসে খেতে দিয়েছিল। 2 মাস থেকে তো আব্বা আনছেই না। এজন্য বেড়ে গেছে। আজ বলে গেছে আনবে। ও আচ্ছা, বলে অর্পা ক্ষীণ সময় নিয়ে বলল, আজ তো 20 রমজান হয়ে গেল। কিভাবে যে আল্লাহর পবিত্র দিন চলে যাচ্ছে দেখ। হ্যাঁ। অর্পা বারান্দার গ্রিলে নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে আমতা আমতা করে বলল, আজ আমার বড় যা ইফতারি এসেছে। মুক্তা ওপাশ থেকে নিরাসক্ত গলায় বলল, ও কত কিছু এনেছে জানিস? মিষ্টি, জিলাপি, নিমকি, তরমুজ, আপেল, আঙ্গুর, খেজুর, কলা, দই আরও কত কি। আমি তো লজ্জায় শেষ। মুক্তা রুর গলায় বলল, তুমি লজ্জায় শেষ হবে কেন? উনার বাপের টাকা আছে তাই পাঠাইছে। বিয়ে তো হয়নি তোর, হোক পরে মজা বুঝবি। আমার জায়ের বিয়ে হইছে আজ 5 বছর। বাচ্চার মা হয়ে গেছে। অথচ এখনো পিঠার সময় পিঠা পাঠায়, আম কাঁঠালের সময় ফল ফলাদি। তো আমরা কি পাঠাইনি? এবারও তো আব্বা ঋণ করে আয়না আম কাঁঠাল পাঠাইছে। তোমার যন্ত্রণায় না পাঠিয়ে শান্তি ছিল নাকি? পাঠাইছে ঠিক আছে। কিন্তু কম থাকায় কোনোবারই তাদের মন ভরেনি। আত্মীয় স্বজনদের বাসায় ঠিকঠাক পাঠাতে পারেনি। আর আমার সাথে রাগ দেখাচ্ছিস। আমি কি করব বল? এই দেখ, গতবারের মতো এবারও যা কি করছে জানিস? কি? ওর বাপের বাড়ি থেকে শ্বশুর শাশুড়ির জন্য ঈদের কাপড় আনিয়েছে। এগুলো শাশুড়ি আম্মা আবার আমাকে দেখিয়েছে। কি যে লজ্জা লাগে মুক্তা, বিয়ে না হলে তুই বুঝবি না। তো এখন কি হইছে? এগুলো আব্বারে বলবে না একদম। আমরা নিজেরাই খেয়ে না খেয়ে রোজা রাখছি। সবকিছুর যা দাম। একজন মানুষ আর কয় টাকা ইনকাম করে? ছোট একটা দোকান। মালি আনতে পারে না। অর্পা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবই তো বুঝি। তাই বলে মাত্র বিয়ের 1.5 বছর হইছে এখনই ইফতারি পাঠানো বন্ধ করে দিবে? জানিস তোর দুলাভাইকে নাকি রাস্তাঘাটে লোকে জিজ্ঞেস করে ইফতারির দাওয়াত কবে পাচ্ছে। সেও লজ্জায় পড়ে যায়। তুমি প্রত্যেকবার এসব নাটক করো আপা। এগুলো শুনলে আব্বা আম্মার জানে আর পানি থাকে না। এদিকে আমার এসএসসির কোচিং এর টাকা দিতে পারছে না। দাদির ওষুধ নাই। ঈদও চলে আসছে। মাহিনকে তো অন্তত কাপড় দিতে হবে। গতবার আমরা কেউই কাপড় কিনিনি। নতুন জামাই বাড়ি, কাপড় তো দিতে হবে। ইফতারি তো পাঠিয়েছেই, ঈদে আবার তোমাদের সবাইকে কাপড় পাঠিয়েছে। তবুও বললে কাপড় তাদের পছন্দ হয়নি। এসব সস্তা কাপড় তারা পরে না। এবার কি করবে আব্বা কিছু বুঝে উঠতে পারছে না। আধা পাগল হয়ে গেছে। এমনিতেই প্রেশারের সমস্যা, এখন আবার তুমি নাটক শুরু করলে তো টেনশনে মরে যাবে। আমি নাটক করি না। তোর বিয়ে হলে বুঝবি। আমার শাশুড়ি 10 রমজান থেকে কার বাসায় ইফতারি এলো, কি কি আনলো, এসব আমাকে রোজ রোজ শোনাচ্ছে। একটু আগে ইফতার ভাগ করার সময় সবার সামনে শাশুড়ি আমাকে খোঁচা দিয়ে বলছে, নাইমের মা, ইফতার চলে এলো, রাধাপুরের দেখি এবার নড়াচড়া নাই। রাধাপুরের মানুষ আসলে চলাফেরাই চিনে না, অসামাজিক। মুক্তা রুর গলায় বলল, আর তুমি মুখে কুলু পেটে বসে থাইকো। বলতে পারলে না, হ্যাঁ আমরা এরকমই, ছেলেকে দেখে শুনেই তো বিয়ে করিয়েছ। অর্পা চুপ করে রইল। মুক্তা ক্ষীণ সময় পর পুনরায় বলল, আব্বা একটা ব্যবস্থা করার চেষ্টায় আছে। তার আগেই তোমাদের যান বাইর না হলেই হলো, বলে মুক্তা কল কেটে দিল।
অর্পা আরো ক্ষীণ সময় বারান্দায় দাঁড়িয়ে রইল। আগে মা কে কল দিলে সে রাগ করত, আজকাল মুক্তাও কথায় কথায় রেগে যাচ্ছে। অর্পা কই চইলা গেল? শাশুড়ির গলা শুনে মোবাইল নিয়ে রুমে পা বাড়িয়ে অর্পা বলল, আসছি আম্মা। সে ভেতরে যেতেই দরজার কাছ থেকে তাকিয়ে পারভিন বেগম বললেন, এত কাজ ফেলে বারান্দায় কি? অর্পা স্বামীকে মোবাইল ফেরত দিয়ে বলল, বাড়িতে একটু কথা বলছিলাম আম্মা। আহারে, আমার বাড়ির ঘরের বাড়ি, সেখানে আবার কথা কইতে হয়? বিদ্রুপের গলায় কথাটি বলে পারভিন বেগম রুম ত্যাগ করলেন। অর্পা ধীরে ধীরে আবার কিচেনের দিকে গেল। এ বাড়িতে যখন বিয়ে হয়, তখন আত্মীয় স্বজন সকলেই ভীষণ প্রশংসা করেছিলেন। বিশেষ করে বাবা লিয়াকত মিয়া আর সুন্না বেগম খুব খুশি হয়েছিলেন। বড় পরিবারে বিয়ে হচ্ছে, খানদানি পরিবার। বাড়িতে চাকর বাকর পুরো বছর থাকে। জায়গা সম্পত্তি অঢেল। আছে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। বরের বাপের ব্যবসাও আছে। বড় ছেলে আছে সৌদি। শুধু ছোট ছেলে মাহমুদ ছিল বেকার। আজেবাজে নেশায়ও আসক্ত হয়ে যাচ্ছিল। তাই তাড়াতাড়ি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে চায় ওর পরিবার। অর্পা সুন্দরী হলেও গরিবের মেয়ে, তাই সংসারী হবে। এই কারণে পারভিন বেগমি প্রথমে পছন্দ করে ফেলেন তাকে। এরপর সকলেরই পছন্দ হয়ে যায়। এভাবেই এখানে অর্পার বিয়েটা হয়। পাশাপাশি দুইটা রুম, হাফওয়াল টিনের ঘর। এক খাটে মা বাবার সাথে মাহিন ঘুমায়, আরেক রুমে দাদির সাথে মুক্তা। সুন্না বেগম সেহরির রান্না বান্না শেষ করে এসে স্বামীর পাশে শুলেন। ঘণ্টা খানেক থেকে বিদ্যুৎ নেই। হাতপাখা নিয়ে বাতাস করতে করতে বললেন, অর্পা কল দিছিল। লিয়াকত মিয়া টিনের দিকে তাকিয়ে চিত হয়ে শুয়ে আছেন। তিনি নির্লিপ্ততা গলায় বললেন, কি কইল? সুন্না বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মুক্তার সাথে কথা কইছে। ওর যা রত ফুটানি জানই। ইফতারি আইছে কইল। শ্বশুর শাশুড়িকে কাপড়ও দিছে। লিয়াকত মিয়া ক্ষীণ সময় চুপ থেকে বললেন, তা তো দিবই, টাকা আছে মাইয়ার বাড়ি ইফতারি পাঠাইছে, কাপড় দিছে। আমাগর থাকলে তো আমরাও দিতাম। ইফতারের কথা কিছু ভাবছ? আল্লাহর দিন তো আল্লাহ নিয়া নিতেছে। বাকি রোজা দেখতে দেখতে চইলা যাইব। হাওলাত কোথাও পাইতেছি না। দেখি আল্লাহ কোনো ব্যবস্থা কইরা দেয় কি না। আমারও তো ওষুধ আনতে পারি নাই। 2 পয়সা ইনকাম নাই, খালি খরচ আর খরচ। সবকিছুর দাম বাইরাও আগুন। সুন্না বেগম ক্ষীণ সময় পর বললেন, মুক্তার টাকার কি করবে? ও কোচিং এর টাকার লাগি সারাদিন ঘ্যান ঘ্যান করে। ও না কারে টিউশনি পড়ায়, এগুলার টাকা কি করে? কি কও, কয় টাকা দেয় টিউশনি পড়াইলে? 200-300 টাকা যা পায় তা কি আর হাতে রয়? কেন, আজও একজন দোকানে বইসা গল্প করল তার কোন আত্মীয়ের ছেলে টিউশনি পড়াইয়া, নিজের পড়ালেখা চালাইয়া আজ ব্যাংকে চাকরি করে। এইগুলা শহরে, গ্রামে না। গ্রামে টিউশনি পড়াইয়া আর কয় টাকা দিবে? লিয়াকত মিয়া আর কোনো জবাব দিলেন না। পাশ ফিরে শুয়ে গেলেন। মিনিট খানেক পর পুনরায় বললেন, পড়া বাদ দিয়ে দিক। কি হইব পড়ালেখা কইরা? মেট্রিকটা তো দিয়া দিক, তারপর না হয় বাদ। এখন টাকা কই পামু? মেয়ের বাড়ি আগে ইফতারি না পাঠাইলে তো মান ইজ্জত থাকতেছে না। সুন্না বেগম চুপ করে গেলেন। মাহিন মা পিঠে ধাক্কা দিয়ে বলল, আব্বাকে আমার কথা কও। ছেলের পিঠে দরাম করে কিল দিয়ে সুন্না বেগম বললেন, তুই এখনো জায়গা আছিস কেন? চুপচাপ ঘুমাবি নাকি আরো কয়েকটা খাইবি? লিয়াকত মিয়া পাশ ফিরে বললেন, কি কয়ও? আর বইল না। সুরুজের ছেলে আকাশ কি যেন একটা হাত ঘড়ি কিনছে। টিপ দিলে লাল নীল বাত্তি জ্বলে। সেইটা দেইখা পাগল হয়ে গেছে, তারও নাকি এখন লাগব। থাপ্পড় দিলে ঠিক হইব, হারামজাদা যা দেখব তার লাইগাই কানব, বলে পাশ ফিরে লিয়াকত মিয়া চোখ বুজে নিলেন। 23 রমজান হয়ে গেছে। অর্পার সারাদিন বুক ধরফর করে। কেউ তাকে ডাক দিলেই মনে হচ্ছে কি নাকি বলে ফেলবে। সবাই একসাথে বসে চা খেলে মনে হয় এই বুঝি ইফতারির বিষয়টা নিয়ে কেউ কোনো খোঁচা দিয়ে বসবে। তখন সে চুপি চুপি নিজের রুমে চলে এসে গুছানো বিছানা পুনরায় ঠিকঠাক করতে শুরু করে। মাহমুদ যাই বলে কোনো তর্কে না জড়িয়ে চুপ থাকে। পাছে না আবার ইফতারের বিষয় নিয়ে খোঁটা দিয়ে না বসে। তবুও রক্ষা পায় না সে। ফুপু শাশুড়ি এলেন 24 রমজান। বড় ভাইপোর ইফতারির জন্য দাওয়াত পেয়েও আসতে পারেননি। তবুও দিন দেরি হলেও এলেন আজ। ছেলে গাড়িতে তুলে দিয়েছে। সোজা বাহাপুর বাজারে এসে নামলেন। সেখান থেকে রিকশা নিয়ে বাপের বাড়ি। প্রতিবারই তিনি রমজানে বাপের বাড়ি আসেন। ঈদের আগে আবার চলে যান। আজ সন্ধ্যায় চায়ের আড্ডায় সকলের সাথে বসেছেন। তখন মাহমুদ বাসায় ফিরল। টেবিলে ফুপুকে দেখে বলল, ফুপু এসেছো, কখন এলে? তিনি চায় চুমুক দিয়ে বললেন, বিকালেই আইসি। নাইমের মা ইফতারি এলো, সেদিন আসতে পারতে।
আম্মা কত করে বলল। তিনি রসিকতার ছলে বললেন, সমস্যা কই? তাহমিদের ইফতারিতে আছিলাম না। তোর ইফতারি তো বাকি আছে? খেয়েই যাব। নাকি তোর শেষ? পারভিন বেগম পাশ থেকে বললেন, কি যে কইতাছিস তুই? ইফতার আইলে কি জানতি না? আমি ভাবলাম তুমি একা খাইয়া ফেলছো হয়তো। আমার পেট তো দেখছি, একা খাইয়া ফেলছি। ফুপু আইমনা বেগম ক্ষীণ সময় পর বললেন, তয় ইফতার দিব কবে আর? আজ 24 রমজান চইলা গেল। বেয়াই কি ভুইলা গেছে নাকি? সবাইকে চা দিয়ে পাশেই দাঁড়িয়েছিল অর্পা। এসব আলাপে লজ্জায় যেন তার মুখ লাল হয়ে যাচ্ছে। শরীর দিয়ে গরম স্রোত বয়ে যাচ্ছে। হাতের আঙুল ঘেমে যাচ্ছে। রান্নাঘরে কোনো জরুরি দরকার এমন একটা ভাব নিয়ে দ্রুত পায়ে সে সরে গেল। দরজার কাছাকাছি আসার সময় পিছু থেকে শুনল ফুপু শাশুড়ি বললেন, তোমরা মেয়ের চামড়া দেইখা পাগল হইয়া ছেলে বিয়া দিলা। একটু জাতপাত দেখলা না? কেমন মানুষ এরা, চলা চিনে না? ইফতারি পাঠাইতে পারে নাই। এরা কাপড় পরে হাইটা আর কিসের ইজ্জত ঢাকে? অর্পা রান্নাঘরে গিয়ে একা একা নীরবে চোখের জল ফেলে। সকলের চা খাওয়া শেষে আবার পারভিন বেগম ডাকলেন সুপারি কেটে দিতে। চোখের জল মুছে গিয়ে পানদানি সাজিয়ে পান সুপারি দিল সে। তারপর ট্রেতে তুলে চায়ের কাপগুলো আনতে গিয়ে বিপত্তি হলো। একটা কাপ কিভাবে পড়ে যেন ভেঙে চুরমার হয়ে গেল। পারভিন বেগম খানিক আগে ননদের কাছে লজ্জা পেয়েছেন। কাঁচা ঘা। তাই রাগ ধরে রাখতে না পেরে বললেন, ফকিন্নির মাইয়া মন কই থাকে তোর? হাত থাইকা কাপ কিভাবে পইরা যায়? কানার ঘরের কানা। তোর মা বাপ বিয়ের সময় দিছে কিছু? যা দিছে সবই তো নড়বড়ে। পালঙ্ক, আলমারি এগুলো তো এখনই নষ্ট হইয়া যাইতেছে। ফকিন্নি আবার জিনিস নষ্ট করে। আইমনা বেগম ভাবিকে শান্ত করতে বললেন, বাদ দাও, খেয়াল করে নাই। অর্পা ততক্ষণে ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিয়ে রান্নাঘরে চলে গেল। কিছু সময় পর পারভিন বেগম আবার এসে ওকে একা পেয়ে বললেন, বোবার ঘরের বোবা। তোর কারণে আর ইজ্জত রইল না। ইফতারি দিতে কয় টাকা লাগে? তোর মা বাপ এটা কি করল? কারো কাছে আর মুখ রাখল না আমাদের। অর্পা চুপ করে রইল। তিনি পুনরায় বললেন, বোবা হয়ে বইসা না থাইকা মা বাপকে কইতে হয়। কান্দে পুঁতে দুধ পায়। বলে তিনি আবার চলে গেলেন। অর্পা ঠিক করল আজ সরাসরি আবার মা কে একটা কল দিয়ে কিছু করা কথা বলবে। তাদের জন্য কি সে সংসার ছেড়ে দিতে হবে নাকি বলতে হবে। রাতে লিয়াকত মিয়া ফিরেই স্ত্রীকে চিনি চা পাতার ব্যাগ বাড়িয়ে দিয়ে বললেন, চা বসা শুন না। গোসল কইরা আজ চা খাইমু। চা বসাইতেছি পরে, আগে শোনো আমার কথা। ইজ্জত আর থাকতেছে না। লিয়াকত মিয়ার আজমন অত্যন্ত ভালো। তিনি রসিকতার ছলে বললেন, গোসল কইরা আইসা শুনমু। ততক্ষণ ইজ্জত ধইরা রাখো শুননা। ঢং করবা না, তোমার ঢঙে আমি নাই। পাশের রুম থেকে মুক্তার দাদি রূপজান বেগম বললেন, তারে আগে গোসল করতে দে। অর্পার মা, এত পাগল হইছস কেন? লিয়াকত যা, আগে গোসল কইরা আয়। লিয়াকত মিয়া গোসলে চলে গেলেন। এসে ভালো করে গায়ে সরিষার তেল মেখে আরাম করে খাটে আসন পেতে বসলেন। মুক্তা দাদিকেও ধরে এই খাটে নিয়ে আসলো। সুন্না বেগম চা আর মুড়ি দিলেন তাদের। আরাম করে চায় চুমুক দিয়ে লিয়াকত মিয়া মা কে বললেন, কাম তো হইয়া গেছে। কাইলি তোমার নাতনির বাড়ি ইফতারি নিয়া জামু। সবার মুখ ঝলমল করে উঠল। রূপজান বেগম বললেন, সবই আল্লাহর দয়া। তার দয়ায় কোনো কিছু আটকন থাকে না। সুন্না বেগম মুড়ি মুখে নিয়ে বললেন, তাই তো কই, আজ অর্পার বাপরে এত খুশি খুশি লাগতাছে কেন? তয় কিভাবে ব্যবস্থা হইল? হাওলাত পাইলাম। কত? লিয়াকত মিয়া রহস্য করে 4টা আঙুল দেখালেন। সুন্না বেগম বললেন, এত টাকাকে হাওলাত দিয়া দিল। লিয়াকত মিয়া চায় চুমুক দিলেন। তারপর কতজনের কাছে খুঁজতে খুঁজতে ঋণ না পাওয়া মানুষটাও স্ত্রীকে বুক ফুলিয়ে বললেন, গরিব হইতে পারি, কিন্তু এই লিয়াকতকে কে হাওলাত দিব না তুই ক? আমারে হাওলাত দেওনের মানুষের অভাব নাকি? রূপজান বেগম বললেন, তাইলে কালি ইফতারি নিয়া যা। 24 রমজান হইয়া গেল। আর দেরি করণ ঠিক হইব না। সহমতের মাথা নাড়লেন লিয়াকত মিয়া। তারপর বললেন, মুক্তা কল লাগা তোর বইনরে। দিয়া বল ওর শ্বশুরের কাছে নিয়া দিতে। কথা কই। কাল যাব জানাই। কি কও আম্মা? হ, আগে তো কওয়া উচিত। মুক্তা কল দিল বোনকে। খুশির সংবাদটা দিল সে। সাথে সাথেই অর্পা শ্বশুরের কাছে মোবাইল নিয়ে গেল। কথা হলো তাদের। অর্পার শ্বশুর জানালেন আগামীকাল তিনি বাড়িতে থাকবেন না। সাথে সাথে লিয়াকত মিয়া বললেন, তাইলে পরশুদিন আসি, একদিনে আর কি হইব। জনের ফোনালাপে তাই সিদ্ধান্ত হলো। সকলের জরুরি কথা শেষ হতেই মুক্তা আর অর্পা দীর্ঘ সময় কথা বলল। বাবার সাথে মুক্তাকেও যেতে বলল অর্পা।
না গেলে সে খুব রাগ করবে। মিথ্যে মিথ্যে বলল, তোর দুলাভাইও বলছে আসতে। মুক্তা রাজিও হয়ে গেল। এরপর অর্পা বোনকে ভালোভাবে বলতে লাগলো কি কি নিতে হবে, কিভাবে নিতে হবে ইত্যাদি। কিন্তু 24 রমজান রাত 3টায় রাধাপুর সহ আশেপাশের গ্রামের মানুষ এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হল। এমন শিলাবৃষ্টি হলো যে 100 বছরের বুড়োরাও আল্লাহর কিরা করে বলল এমন শিলাবৃষ্টি কোনোদিন কেউ দেখেনি। যারা হাওরে মাছ শিকারে ছিল তারা রক্তাক্ত হয়ে হসপিটাল গিয়েছে। একজন বাইরে খোলা টয়লেটে ছিল। সে দৌড়ে ঘরে ঢোকার আগেই মাথায় একটা পাথর পড়ল। সেও মাটিতে লুকিয়ে পড়ল। বেশিরভাগ মানুষের ঘরের টিন চারদিকে ছিদ্র করে ফেলেছে। সেই তালিকায় লিয়াকত মিয়াও আছেন। তাদের দিকে যেন পাথরের ক্ষোভ একটু বেশিই ছিল। রান্নাঘর ভেসে গেল বৃষ্টির জলে। রূপজান বেগমের বিছানায় অনবরত পানি পড়ল। রক্ষা পেল শুধু লিয়াকত মিয়ার রুমে। এই রাতেই মুক্তা দাদিকে নিয়ে মা বাবার খাটে এসে আশ্রয় নিল। লিয়াকত মিয়া আর সুন্না বেগম গিয়ে রান্নাঘর থেকে চালের বস্তা আনলেন তাদের রুমে। এভাবে জরুরি সবকিছু ছোট্ট এই রুমে এনে রাখলেন। শেষ পর্যন্ত হাঁটা চলারই জায়গা রইল না। রাতটা কোনোভাবে কাটল তাদের। ভোরে চুলোয় আগুন ধরানোও গেল না। বহু কষ্টে সুন্না বেগম উঠানে ইট বসিয়ে রান্না বান্না করলেন। লিয়াকত সাহেব পড়লেন দ্বিধাদ্বন্দ্বে। আজ ইফতারি নিয়ে মেয়ের বাড়ি যাবেন। এদিকে ঘরের টিন না বদলালে এভাবে বসবাস করা মুশকিল। একই খাটে এত মানুষ কিভাবে থাকবেন? একই রুমে এত জিনিস কিভাবে রাখবেন? টিন বদলাতে আবার অনেক টাকা লাগবে। কামলা খরচ লাগবে। সুন্না এবং রূপজান বেগম বললেন, বাদ দাও ইফতারি। আগে টিন আয়না কামলা দিয়া ঘর ঠিক করতে হইব। এখন বৃষ্টি বাদলার দিন বাচ্চা কাচ্চা নিয়ে এইরকম থাকবা কেমনে? লিয়াকত মিয়া চিন্তিত হয়ে বললেন, কিন্তু ইফতারি না পাঠাইয়া কিরকম হইবে? লোকে কি বলবে? গতকাল তো আমি বেয়াইকে কথাও দিয়া দিছি। সুন্না বেগম বললেন, ওরা কি মানুষ না? বুঝাইয়া বললে বুঝব। অঘটন তো কইয়া ঘটে না। শিলাবৃষ্টি হইছে এইটা তো লুকাইল কিছু না। আমরা বাইচা আছি এইটাই তো অনেক। লিয়াকত মিয়া ইতস্তত করে বললেন, আচ্ছা অর্পারে জানাই আগে। মুক্তা কল লাগিয়ে দে। মুক্তা কল দিয়ে দিল। অর্পা সবকিছু শুনে নির্বাক হয়ে গেল। কি বলবে কিছুই ভেবে পেল না। কেবল বলল, যেটা ভালো মনে হয় করো। সুন্না বেগম ফোন টান দিয়ে নিয়ে বললেন, তোর শ্বশুরে কল দিয়া জানিয়ে দিবে তোর বাপে। এবার ইফতার দেওয়া সম্ভব না। অর্পা, আচ্ছা, বলে ফোন রেখে দিল। দুপুরেই অর্পার শ্বশুর মনির সাহেব বাসায় ফিরে ছেলেকে ডেকে এনে চিল্লাচিল্লি শুরু করলেন, তোর শ্বশুর কি পাইছে আমারে? নিজে কল দিয়া তারিখ নিল। আজ ইফতারি নিয়ে আসব। আমি মসজিদের ইমাম সহ আরও অনেককে দাওয়াতও দিয়া দিছি। আজ বলে আসতে পারবে না। তাদের ওইদিকে নাকি শিলাবৃষ্টি হইছে। এটা কেমন কথা? রেগে গেলেন পারভিন বেগম। বউকে ডাকতে শুরু করলেন, এই অর্পা, ফকিন্নির ঘরের ফকিন্নি কই ঢুকে বসে আছিস? অর্পা শুনেও জবাব দেয় না। সে বুঝে গেছে সব। মাথা নুইয়ে বিছানায় চুপচাপ বসে আছে। পারভিন বেগম গিয়ে বললেন, তোর বাপ কি নাটক শুরু করছে রে? সামান্য ইফতার পাঠাইতে এত নাটক করতাছে কেন? আজ ইফতার নিয়ে আসবে বইলা এখন না করল। এখন মুখ দেখামো কিরকম? অর্পা তবুও কোনো জবাব দিল না। পারভিন বেগম ওর কপালে ধাক্কা দিয়ে বললেন, এই ফকিন্নির মাইয়া জবাব দে। এখন ইজ্জত ঢাকবি কেমনে? মানুষকে যে দাওয়াত দেওয়া উইল। অর্পা মাথা তুলে খানিক রুর গলায় বলল, আমি ফকিন্নির মাইয়া আপনারা তো বললো কাছেন। দাওয়াত দিছেন যখন ইফতার নিজে কিনে এনে খাওয়ালেই হয়। পারভিন বেগম তেলেবেগুনে জ্বলে উঠলেন। কত বড় বেয়াদব মেয়ে। মুখে মুখে তর্ক করে। রুম থেকে ছুটে বের হয়ে গেলেন। মাহমুদকে গিয়ে বললেন, তোর বউয়ের মুখ ফুটছে। কত বড় বেয়াদব। আমারে কয় পারলে তোমরা ইফতার কিনে আইনা লোকদের খাওয়াও। কত বড় সাহস ফকিন্নির মাইয়ার। মাহমুদ ছুটে গেল তার রুমে। তারপর চিৎকার ভেসে এলো অর্পার। ওকে রক্ষা করতে যা ছুটে গেল তার রুমের দিকে। আইমনা বেগম বাইরে ছিলেন। এসে চিৎকার শুনে নিজেও গেলেন সেদিকে। লিয়াকত সাহেব বিকালেই টিন নিয়ে ফিরলেন। আগামীকাল মিস্ত্রিকে আসতে বলেছেন। কিন্তু আছরের আজানের দিকে মুক্তা হঠাৎ ছুটে এসে বলল, আম্মা, ও আম্মা, দেখে যাও আপা আসছে। ওই দেখো রাস্তায় আপা। একা আসছে। কি বলিস এই সব? ও হঠাৎ আসবো কেন, বলে সুন্না বেগম বের হলেন। তারপর সত্যিই দেখলেন জমির আল ধরে অর্পা হেঁটে আসছে। ওর পরনে শুধু একটি শাড়ি। হাতে ব্যাকপ্যাক কিছু নেই। মা মেয়ে এগিয়ে গেলেন। সুন্না বেগম কাছাকাছি গিয়ে অর্পার হাত ধরে বিস্ময়ের গলায় বললেন, ও মা, তুই হঠাৎ কিভাবে আইলি? কি হইছে রে মা? সে কোনো জবাব না দিয়ে সোজা এসে ঘরে ঢুকল।
অর্পা একা একা হঠাৎ বরের বাড়ি থেকে ফিরেছে এই সংবাদ দ্রুত পাড়ায় ছড়িয়ে গেল। কি হইছে জানার জন্য একে একে সবাই আসতে শুরু করল। রূপজান বেগম বারান্দায় বেঞ্চে বসে আছেন। যে আসছে গালাগাল করে বিদায় করে দিচ্ছেন, এইখানে কি নাটক দেখতে আইছো? ইফতারের সময় হইয়া যাইতেছে, গিয়া ইফতার বানাও, পাড়া ঘুরতে বাইর হইছ কেন? এখানে আইসা ভিড় করতাছ কেন? কিছু হয় নাই, যাও এইখান থাইকা। মাইয়া বাপের বাড়ি আইছে এইটা নিয়ে মাতামাতির কিছু হয় নাই। মুখ চাওয়া চাওয়ি করে সবাই বিদায় হয়। মুক্তা আর সুন্না বেগম অর্পাকে বারবার জিজ্ঞেস করেও কিছু জানতে পারছেন না। সে চুপচাপ বিছানায় শুয়ে আছে। লিয়াকত সাহেব গরু আনতে মাঠে গিয়েছিলেন। রূপজান বেগম বাচ্চা একটাকে পাঠিয়ে খবর পাঠিয়েছেন, তাই তাড়াতাড়ি ফিরলেন। বাড়িতে আসার পর তিনি ঘরে যেতেই রূপজান বেগম বললেন, কিরে তোর মাইয়া এই সন্ধ্যার আগে বাড়িতে আইসা হাজির কেন? আমি কি কইমু আম্মা, আমি তো বুঝতে পারতেছি না। তোমরা কিছু জিগাওনি? মাইয়া তো মুখ খুলে না। ও যে আইল, জামাইর বাড়ি থাইকা তোকে কেউ কল দেয়নি? দিব কেমনে? ফোন তো পুরা অফ। এলাকায় কারেন্ট নাই কাইল থাইকা। তুই ওর শ্বশুররে যে কল দিয়েছিলি কি কইছিল তখন? ভালো কথাই কইল। আমি কইছিলাম বেয়াই সাহেব। শর্মের কথা কি আর কইমু। এইবার মনে হয় ইফতারি পাঠাইতে পারমু না। আমাদের এলাকায় বিরাট শিলাবৃষ্টি হইছে। সাথে সাথে বেয়াই কইল এইগুলা কোনো ব্যাপার না। ইফতার পাঠাইতেই হইব এমন কোনো কথা আছে নাকি? বাদ দেন। তাইলে হইলটা কি? লিয়াকত সাহেব পাশের রুমের দিকে গেলেন। গিয়ে অর্পাকে শুয়ে আছে দেখে বললেন, কি হয়েছে রে অর্পা, খুলে কইবি তো নাকি? অর্পা মুখ খুলল এতক্ষণ পর। অস্ফুটে বলল, আমি আর ওই বাড়িতে যাব না আব্বা। সুন্না বেগম অবাক হয়ে বললেন, এইসব অলক্ষণে কথা মুখে আনবি না একদম। কি কছ এইগুলা? বেডি মানুষের জামাইর বাড়ি সব। পাশের রুম থেকে রূপজান বেগম শুনে বললেন, মুক্তা আমাকে আয়শা নিয়ে যা। মুক্তা গিয়ে দাদিকে ধরে নিয়ে আসলো। তিনি বিছানায় উঠে এসে অর্পার মাথার কাছে বসে বললেন, এইসব কথা মুখে আনবি না বইন। জামাইর বাড়ি ঢুকতে হয় লাল শাড়ি পইরা আর বাইর হইতে হয় একেবারে সাদা কাফন পইরা। তুই কি হইছে? আমরা শুনি। অর্পা দাদির কোলে মাথা রেখে কেঁদে কেঁদে সবকিছু বলল। ইফতারের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এরপর মাহমুদ তাকে মেরেছে। তাই রাগ করে কাউকে কিছু না বলে সে বের হয়ে চলে এসেছে। কথাগুলো শুনে সুন্না বেগম মেয়ের চুলের মুঠি টেনে ধরে বললেন, ওরে বেয়াক্কলের ঘরের বেয়াক্কল। তোরে কিসের লাইগা খাইয়ে এত বড় করছিলাম? মাথায় কি গোবর ভর্তিরে তোর? জামাই গায়ে হাত তুলছে বইলা কাউকে না বলে চলে আসবি? এইটা তুই কি করলি? ও অর্পার বাপ। এখন কি হইব? লিয়াকত সাহেব স্ত্রীকে ধমক দিয়ে বললেন, চুপ কর। হাউকাউ শুরু করবি না। আমার মনে হয় মোবাইলে ওরা কল দিতেছে। অফ হওয়ায় পাইতেছে না। আমি বড় মসজিদে যাই, নামাজের সময় ওরা জেনারেটর চালাই। আমি গিয়া দেখি মোবাইল চার্জ দিয়ে আনতে পারি কিনা। ইফতার মসজিদে কইরাই ফিরব। সুন্না বেগম বললেন, ইফতারের মেলা টাইম আছে। আমার যা বুঝার তা বুঝা হইয়া গেছে। আমাদের কারণে মাইয়ার সংসার ভাঙবে, তুমি টাকার ব্যবস্থা করো, কাইলি ইফতারি নিয়ে যাও, লগে মাইয়াকে নিবে। লিয়াকত সাহেব উসখুস করে বললেন, তা ঠিকই কইছস, কিন্তু টাকা এখন কই পামু? রূপজান বেগম বললেন, দেখ টিন কেউ কিনব কিনা। আমরা যেই রকম হয় থাকমু। ঈদের পরে নাওয়ায় টিন লাগানো যাইব। আগে ওরে জামাইর ঘরে ফিরিয়ে দিয়ে আইতে হইব। ইফতারি না নিয়া যাউন যাইব না। লিয়াকত মিয়া মাথা নেড়ে সম্মত হয়ে বের হলেন। টিন বিক্রির ব্যবস্থা হলো না। তবে মিস্ত্রিকে বুঝিয়ে আগামীকাল আসতে না করে দিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরতেই মিস্ত্রি কল দিয়ে বলল সত্যিই টিন বিক্রি করবেন কিনা। করলে কাল ভোরেই একজন লোক টাকা নিয়ে আসবে। লিয়াকত সাহেব খুশিমনে নগদ টাকা নিয়ে আসার জন্য বলে দিলেন। সংবাদটা বাড়ির সবার মনে খানিকটা আশার আলো দেখালো। লিয়াকত মিয়া রাতেই কল দিলেন বাহাপুর। অর্পার শ্বশুর অনেক রাগারাগি করলেন। মেয়ে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যাবে কেন? এটা কি বাড়ি নাকি বাজার? আমরা তো মান ইজ্জত নিয়ে এলাকায় আছি নাকি? স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হয়, তার সমাধানও হবে। আমরাও আছি দেখে দিতাম, ঝামেলা শেষ করে দিতাম। তা না করে আপনার মেয়ে কাউকে কিছু না বলে হুট করে চলে গেল। আমরাও আপনাদের সারাদিন থেকে কল দিয়ে পাইনি। লিয়াকত মিয়া সবই শুনলেন আর কাতর গলায় বারবার বললেন, মেয়েটা বুঝে নাই বেয়াই সাহেব। বয়স কম। আমি কালই ওরে নিয়ে আসব। আপনারা আমাকে যা বলবেন মাথা পেতে নিব। মেয়েকে আমরা বুঝিয়ে পাঠাবো। এমন আর কখনো হবে না। দীর্ঘ ফোন আলাপের পর এটাই সিদ্ধান্ত হলো। ফোন রাখার পর অর্পাকে অনেকক্ষণ গালাগাল করলেন সবাই।
দাদি আর মা বুঝালেন সংসার কিভাবে করতে হয়, কিভাবে মানিয়ে নিতে হয়, স্বামীর সংসার কেমন গুরুত্বপূর্ণ। কিন্তু অর্পা বারবার বলল সে আর ওইখানে যাবে না। এক পর্যায়ে রেগে মেগে সুন্না বেগম মেয়ের চুলের মুঠি ধরে গাল টেনে ধরে বললেন, মুখে যা আইতেছে তাই বলছিস? না গিয়া হইব? এইভাবে জীবন যাইব? এমন বেয়াক্কল আমি পয়দা করছিলাম? চুপচাপ কাল বাপের সাথে যাইবি। ওরা যাই বলুক চুপ করে থাকবি। অর্পা ফ্যাসফ্যাস করে সারারাত কাঁদল। 10টার দিকে একজন টিন নিতে এলো। লিয়াকত মিয়া টাকা নিয়ে তাকে টিন দিয়ে দিলেন। দুপুরে অর্পাকে নিয়ে বের হওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ইফতারি বাজার থেকে কিনে নিয়ে চলে যাবেন। অর্পা চোখের জল মুছতে মুছতে মা আর দাদির থেকে বিদায় নিল। বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদল। লিয়াকত মিয়া তাড়া দিলেন বের হতে। বেলা চলে যাচ্ছে। বাবা মেয়ে উঠোন থেকে নেমে ধনক্ষেতের আল দিয়ে যাচ্ছেন। উঠানের মাথা থেকে যতক্ষণ ওদের দেখা যায় মুক্তা আর সুন্না বেগম দাঁড়িয়ে রইলেন। ওরা মিলিয়ে যাওয়ার পর চোখের জল মুছে ফিরে এলেন জনি। দাদি জায়নামাজে বসে দোয়া দরুদ পড়ছেন। ভালোই ভালোই যেন সবকিছু শেষ হয়। নাতনিকে যেন ওরা ভালোভাবে গ্রহণ করে। পরিবারে সকলের এখন এটাই একমাত্র কামনা। বিকেলে আবার বৃষ্টি এলো। তুমুল বৃষ্টি। লিয়াকত মিয়ার ঘর ভেসে গেল পানিতে। মুক্তা দাদিকে এনে বাবার খাটে রাখল। মাহিন রান্না ঘরের কাদামাখা পানিতে গিয়ে খেলতে শুরু করল। সুন্না বেগম পাশের বাড়িতে গিয়েছিলেন স্বামীকে কল দিতে। ওরা পৌঁছে গেল কি না জানতে। এখনো ফিরে আসেননি। খাটে বসে রূপজান বেগমও সেই অপেক্ষায় আছেন। বৃষ্টির উৎপাত উপেক্ষা করে তিনি অস্থিরতায় বারবার মুক্তাকে বলছেন তোর মা ফিরে আসে না কেন? কোথায় গিয়ে বসে আছে? টেলিফোন তাদের হয়েছে কি না কে জানে। লিয়াকত ইফতারি নিয়ে পৌঁছে গেছে কি না জানা দরকার। মুক্তা দাদির বকবক সহ্য করতে না পেরে ছাতা নিয়ে মা কে গিয়ে নিয়ে আসলো। তিনি এসে হাত মুখ মুছতে মুছতে বললেন, আল্লাহর রহমতে তারা গিয়া পৌঁছে গেছে আম্মা। অর্পার বাপ কইল ওরা বেশি কিছু বলে নাই। ওদের ফুপু বিষয়টা শেষ কইরা অর্পারে রুমে নিয়া গেছে। রূপজান বেগম আল্লাহর শুকরিয়া জানিয়ে বললেন, এখন বৃষ্টির জলে ডুইবা মরলেও শান্তিরে মুক্তার মা। ঝি কন্যার সুখই হইল আসল সুখ। তাদের অশান্তিই আসল অশান্তি। দীর্ঘশ্বাস ছেড়ে সুন্না বেগম বললেন, হ আম্মা, ঠিকই কইছ। সমাপ্তি। অর্পার ইফতারি। লেখা, জবরুল ইসলাম, LJVCHC।